নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের এই নিফটি ফিফটি এটা দেখতে পাচ্ছেন মোটামুটি একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করছে। কিছু কিছু দিন মনে হচ্ছে এই মার্কেটে তেজি আসছে, আবার যখন পড়ে যাচ্ছে তখন মনে হচ্ছে মন দিয়ে আসছে। কিন্তু যদি মোটামুটি এক মাসের চার্ট দেখেন, দেখতে পাবেন প্রায় একই রেঞ্জের মধ্যে কিন্তু রয়েছে। যখন কিছু ভালো খবর আসছে তখন এই মার্কেট বেড়ে যাচ্ছে, আবার যখন কিছু খারাপ খবর আসছে তখন মার্কেট পড়ছে। আর এই ভালো খারাপ খবরগুলো কোন দিক থেকে আসছে? এই ইউএস ইরানের যুদ্ধের দিক থেকে আসছে। তবে এই 24,000-এর লেভেলটা এটাই কিন্তু এই নিফটি ফিফটি একটা গুরুত্বপূর্ণ লেভেল হিসেবে তৈরি করে ফেলেছে। যদি বেশিরভাগ দিনেই দেখেন এই এক মাসের প্যাটার্ন, বেশিরভাগ দিনেই দেখতে পাবেন এই 24,000 এই রেঞ্জের কাছ থেকেই কিন্তু এই নিফটি ফিফটি এখানে বড় মুভ আসছে। আজকের দিনে দেখতে পাচ্ছেন মোটামুটি এই 24,200-র কাছাকাছি ওপেন হয়েছিল এবং সেখান থেকে পড়তে পড়তে দেখতে পাচ্ছেন কতর কাছাকাছি এসেছিল? 24,000-এর কাছাকাছি। আজকের লো কত? 23,997.90 এবং সেইখান থেকে দেখতে পাচ্ছেন একটা শার্প রিকভারি কিন্তু এসেছে, প্রায় 1.40% কাছাকাছি বেড়েছে। কি ভালো খবর ছিল! এই ডোনাল্ড ট্রাম্প গতকাল কিছু মন্তব্য করেছিলেন, যার কারণে গ্লোবাল মার্কেটে তেজি এসেছে এবং তারই ইম্প্যাক্ট আমাদের ইন্ডিয়ান শেয়ার মার্কেটেও দেখতে পাওয়া গেছে। ট্রাম্প কি বলেছেন এখানে দেখতে পাচ্ছেন? ট্রাম্প সেজ প্রজেক্ট ফ্রিডম পজড টু সি ইফ ইরান পিস ডিল ক্যান বি ফাইনালাইজড। তো এই ডোনাল্ড ট্রাম্প তিনি প্রজেক্ট ফ্রিডম নামে একটা জিনিস চালু করেছিলেন। এর মাধ্যমে তিনি কি করছিলেন? এই স্টেট অফ হরমুজে থাকা জাহাজগুলোকে এসকর্ট করে নিয়ে যাচ্ছিলেন এই আর্মির দ্বারা। তো সেটাকে তিনি বর্তমানে বন্ধ করেছেন। কিসের জন্য? দেখতে পাচ্ছেন, টু সি ইফ ইরান পিস ডিল ক্যান বি ফাইনালাইজড, মানে ইরানের সঙ্গে এই ডিল এটা ফাইনালাইজড করা যায় কিনা, সেই জন্যই কিন্তু তিনি বিভিন্ন যে আগ্রাসন সেগুলো বন্ধ করে দিয়েছেন বর্তমান। এবং এই খবরেই মার্কেট কিছুটা চাঙ্গা হয়েছে। আর সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাটার যেটা, সেটা হচ্ছে ক্রুড অয়েল। দেখতে পাচ্ছেন এখানে একটা শার্প ডাউনফল দেখতে পাওয়া গেছে। এই ব্রেন্ট ক্রুড এটা তো 110-এর উপরে উঠে গিয়েছিল, সেখান থেকে দেখতে পাচ্ছেন প্রায় 6.95% পড়ে গেছে, 102-এর কাছাকাছি এসে গেছে। কি কারণে পড়েছে অয়েল প্রাইস? দেখতে পাচ্ছেন ওই একটাই কারণে পড়েছে, অয়েল প্রাইস ফল মোর দেন 6% অ্যাজ ইউএস অ্যান্ড ইরান অ্যাপিয়ার ক্লোজ টু ডিল এন্ড ওয়ার। অর্থাৎ এই যুদ্ধ বন্ধের ব্যাপারে ইরান এবং ইউএস এরা দুজনেই এই ফাইনাল ডিলের খুব কাছাকাছি পর্যায়ে পৌঁছে গেছে। তবে যদি দেখেন মার্কেট কিন্তু একটা নির্দিষ্ট লেভেলের পর বেড়েছে। এই ক্রুড অয়েলেও দেখতে পাচ্ছেন এই যে শার্প পতন, সেটা কিন্তু একটা নির্দিষ্ট লেভেলের পরে এসেছে এবং যেই সময় থেকে মার্কেট উপর দিকে উঠেছে প্রায় সেই সময় থেকে এই যে ক্রুড অয়েল এটা নিচের দিকেই পড়ে গেছে। এক সময় দেখতে পাচ্ছেন এই ক্রুড অয়েল এটাই 97-এর কাছাকাছি পৌঁছে গিয়েছিল। আর গতকালও এই আমেরিকান মার্কেট থেকে ভালো সংকেত ছিল। এই ডাউ জোন্স এটা যদি দেখেন এই বোটম লেভেল থেকে প্রায় 283 পয়েন্টের কাছাকাছি রিকভার করেছে এবং এর সঙ্গে সঙ্গে এই যে নাসডাক কম্পোজিট এটা গতকাল তো 1% বেড়ে বন্ধ হয়েছিল। আর আজকের দিনে যদি গ্লোবাল মার্কেট দেখি, এগুলোতে ইন্ডিয়ান মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরেও ট্রেড করছে। এখানে একটা খুব ভালো র্যালি দেখতে পাওয়া যাচ্ছে। এই ড্যাক্সের কথা ধরুন 2%-এর উপরে বাড়া, ফুটসি এটাও 2.17% বাড়া, ক্যাক 40 বেড়েছে 3%-এর উপরে, ইউরোস্টক্স এটা 2.49% বাড়া। আর এরপরে যদি এই জাপানের মার্কেট দেখি, এই নিক্কেই এটা 0.38% বেড়ে বন্ধ হয়েছে। এগুলো তো আমাদের ইন্ডিয়ান মার্কেট বন্ধ হয়ে যাওয়ার অনেক আগেই ক্লোজ হয়ে গেছে। সাংহাই এখানেও দেখতে পাচ্ছেন 1%-এর কাছাকাছি তেজি ছিল। এই হ্যাংসাং এটা 1.22% বাড়া এবং এই কোসপি সাউথ কোরিয়ার মার্কেটে কিন্তু একটা খুব ভালো র্যালি দেখতে পাওয়া যাচ্ছে। গতকালও 5% বেড়েছিল, আজকেও দেখতে পাচ্ছেন 6%-এর উপরে বেড়েছে এবং এরই ইম্প্যাক্ট গুলো আমাদের ইন্ডিয়ান মার্কেটেও দেখতে পাওয়া গেছে। তারই সঙ্গে সঙ্গে যদি এই ডাউ জোন্সের ফিউচার্স এর কথা বলি, গতকালটাও ডাউ জোন্স বেড়েছিল, তার সঙ্গে সঙ্গে আজকেও এই যে ফিউচার্স এটা খুবই ভালো ট্রেড করছে এবং এই সঙ্গে সঙ্গে এই নাসডাক ফিউচার্স এটাও দেখতে পাচ্ছেন 1.15% বর্তমানে বাড়া রয়েছে। একসময় তো আরো বেশি তেজিতে ছিল। এবং তারই সঙ্গে সঙ্গে এটাও ভালো খবর কি, যে ইন্ডিয়ান রুপি এটা আজকের দিনে কিছুটা শক্তিশালী হয়েছে। গতকাল তো প্রায় 95.200-এর কাছাকাছি পৌঁছে গিয়েছিল, সেখান থেকে দেখতে পাচ্ছেন অনেকটা রিকভারি এই ইন্ডিয়ান রুপিতে দেখতে পাওয়া গেছে। প্রায় 0.1%-এর কাছাকাছি শক্তিশালী হয়েছে আজকের দিনে ইন্ডিয়ান রুপি। এছাড়াও আজকে ইন্ডিয়ার কিছু ম্যাক্রো ইকোনমিক ডেটা এসেছে যেগুলো স্ট্রং। দেখতে পাচ্ছেন এই সার্ভিস সেক্টর গ্রোথের যে ডেটা সেটা আজকে এসেছে এবং এই এপ্রিল মাসে যে ডেটা সামনে এলো এটা দেখতে পাচ্ছেন 5 মাসের মধ্যে সব থেকে বেশি এসেছে, কারণ এই ডোমেস্টিক মার্কেটে ভালো ডিমান্ড দেখতে পাওয়া গেছে এবং এই ডেটাও মার্কেটকে কিছুটা শক্তি দিয়েছে। আর আমাদের ইন্ডিয়ান মার্কেট কখন বন্ধ হয়? এই 3:30-এর সময় বন্ধ হয়। এইখানে যদি দেখেন এই গিভ নিফটি এটা কিন্তু 3:30-এর পর আরো বেশি তেজি দেখিয়েছে। দেখতে পাচ্ছেন এই 24,440 এরকম জায়গায় এই 3:30-এর সময় ছিল এবং তারপরে এক সময় এই 24,650-র উপরে উঠে গিয়েছিল। সেখান থেকে যদিও কিছুটা প্রফিট বুকিং এসেছে। যদি এরকম ভালো বজায় থাকে তাহলেও আগামীকাল আমাদের মার্কেটে আবার তেজি আসতে পারে। আর এই নিফটি ফিফটির লেভেল নিচের দিকে 24,200 এটাকে ভাঙতে পারলে আবার 24,000-এর কাছাকাছি যেতে পারে। এবং যদি ওপর দিকের কথা বলি, যদি এরকম ডিল ফিল কিছু একটা এসে যায় তাহলে তো 24,500 লেভেলটাকে ভেঙে 24,800 পর্যন্ত যাওয়ার জন্য তৈরি হয়ে যাবে। এরপরে ইন্ডিয়ান মার্কেট গুলো দেখে নিই। এই নিফটি ফিফটি দেখতে পাচ্ছেন
2.6% আপ। নিফটি নেক্সট 50 এটা 1.51% আপ। নিফটি ব্যাংক বেড়েছে 2.63%। ফাইন্যান্সিয়াল সার্ভিস এটা 2.63% আপ। মিড ক্যাপ সিলেক্ট বেড়েছে 2.60%। এরপরে 100, 200, 500 1.29%, 1.38% এবং 1.43% করে বাড়া। মিড ক্যাপ 50, মিড ক্যাপ 100 এইগুলোতেও তেজি এসেছে দেখতে পাচ্ছেন, এবং এই স্মল ক্যাপ 100 1.93% বাড়া, আর এই স্মল ক্যাপ 50 এটা বেড়েছে 2%-এর কাছাকাছি। আর ওভারঅল মার্কেট ব্রে তো আজকের দিনে স্ট্রং ছিল। এই 3,374 খানা স্টকের মধ্যে পড়া শেয়ারের সংখ্যা 841 খানা, এবং এখানে বেড়েছে কতগুলো, এই 2456 খানা স্টক বেড়েছে। আর সেক্টর ওয়াইজ নিফটি অটো 2.41% বেড়ে গেছে। ফাইন্যান্সিয়াল সার্ভিস এটা বেড়েছে 2.61%। তো এই যুদ্ধ রিলেটেড ভালো খবর এলে এই যে নিফটি অটো এখানেও তেজি ফিরবে, কারণ এই যুদ্ধের সময় বিদেশে গাড়ির যে বিক্রি সেগুলো কমে যায়। তারপরে এফএমসিজি সামান্য ডাউন হয়েছে, আইটি প্রায় 0.5% বাড়া, মিডিয়া 1.34% আপ, মেটালও বাড়া রয়েছে, ফার্মা 2.30% বাড়া, পিএসইউ ব্যাংক বেড়ে গেছে 2.84%, প্রাইভেট ব্যাংক 2.42%, রিয়েলটি 2.63% বাড়া, এবং হেলথ কেয়ার ইন্ডেক্স এটাও এই 0.2%-এর কাছাকাছি বেড়েছে। আর এরপরে টপ গেনার এই তেজস নেটওয়ার্ক 9%-এর উপরে বেড়ে বন্ধ হয়েছে। তারপরে এই ওয়াকার লিমিটেড 9.30% আপ। এই ওয়াকার লিমিটেড বাড়ার কারণ কি, শুধু আজকেই নয়, যদি ওয়াকার লিমিটেডের পারফরমেন্স দেখেন এই নাম্বারের পর থেকেই ভালো তেজিতে রয়েছে। এই নাম্বারের পরে প্রায় 24-25% বেড়ে গেছে। কোম্পানি এবারে যে নাম্বার টেস্ট করেছে সেটা খুবই স্ট্রং, এবং দেখতে পাচ্ছেন টার্ন অ্যারাউন্ড স্টোরি দেখিয়েছে, মানে কোম্পানির আগের বছর সেম কোয়ার্টারে লস পোস্ট করেছিল, সেখান থেকে প্রফিটেবল হয়েছে। তারপরে কোফোর্জ লিমিটেড এরাও মূলত নাম্বারের কারণেই বেড়েছে। দেখতে পাচ্ছেন কোম্পানির কোয়ার্টার ফোরের যে নাম্বার এসেছে সেটা মার্কেটের যে অনুমান সেটাকে বিট করে গেছে, এবং তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই যে ব্রোকারেজ গুলো রয়েছে তারাও এই যে এস্টিমেটস সেটা বাড়িয়ে দিয়েছে। এছাড়াও কোম্পানির যে অর্ডার বুক এটাও খুব স্ট্রং রয়েছে। তো এই সব কিছুই এই কোফোর্জ স্টকটাকে এতটা উপরে তুলেছে। তারপরে ফোর্স মোটরস দেখতে পেলেন এই নিফটি অটো এত ভালো পারফর্ম করেছে, তো সেই অটো কোম্পানিগুলো ভালো পারফর্ম করবে এটাই স্বাভাবিক। 6.79% বাড়া। তারপরে এই এফএসএল এটা বেড়েছে 12.02%। তারপরে এইচএফসিএল 10.66% বাড়া। কার্ট্রেড টেক এটা 10%-এর উপরে বাড়া। তারপরে কোহেন্স লাইফ সায়েন্সেস এটা 6.20% আর এরপরে ভোডাফোন আইডিয়া লিমিটেড এতেও মোটামুটি তেজি ফিরছে, 4.35% বেড়েছে। একটা কোম্পানির জন্য তার যে ম্যানেজমেন্ট এটা একটা বড় ভূমিকা পালন করে, তো সেই রিলেটেড কিছু খবর আজকে সামনে এসেছে। এইখানে দেখতে পাচ্ছেন স্বয়ংই কুমার মঙ্গলম বিড়লা তিনি নিজেই এই যে ভোডাফোন আইডিয়া এই কোম্পানির দায়িত্ব নিতে চলেছেন। দেখতে পাচ্ছেন টেক্স চার্জ অ্যাজ নন এক্সিকিউটিভ চেয়ারম্যান। এর আগেই রবীন্দ্র তাক্কার তিনি এই পদে ছিলেন, কিন্তু তিনি এই পদটা থেকে সরে দাঁড়াচ্ছেন। তবে তার মানে এই নয় যে তিনি এই কোম্পানিটাকে ছেড়ে বেরিয়ে যাচ্ছেন, তিনি এখানে নন এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হিসেবে থাকবেন, অর্থাৎ কুমার মঙ্গলম বিড়লা এনাকেই অ্যাসিস্ট করবেন। তারপরে যে শেয়ারগুলো পড়েছে মিসো লিমিটেড 3.30% ডাউন। তারপরে স্নাইডার ইলেকট্রিক 4.99% পড়ে গেছে, লোয়ার সার্কিট লাগিয়ে দিয়েছে। গ্যালেন্ট ইস্পাত এটা 4.35% ডাউন। তারপরে ইউনাইটেড বেভারি সেটা 2.46% ডাউন। জিএমডিসি এটা 1.87% পড়েছে। তারপরে এই গ্রো এর যে শেয়ারটা রয়েছে এটা 4.77% পড়েছে। এছাড়াও এই এথার এনার্জি 4.24% এবং এই বর্ধমান টেক্সটাইলস এটাই 4.47% পড়ে বন্ধ হয়েছে। আর এরপরে যদি কোয়ার্টার পরের রেজাল্ট নিয়ে কথা বলি, আজকে অনেক বড় বড় কোম্পানি নাম্বার পেশ করবে। দেখতে পাচ্ছেন এই বাজাজ অটো, তার সঙ্গে সঙ্গে পেটিএম, মিশো, পলিক্যাব ইন্ডিয়া, এরকম প্রায় 58 কোম্পানির নাম সামনে আসছে যেগুলো বড় বড় কোম্পানি। এই দেখতে পাচ্ছেন শ্রী সিমেন্ট রয়েছে, গোদরেজ কনজিউমার প্রোডাক্ট, টিভি ফিনটেক রয়েছে, ব্লু স্টার রয়েছে, রেমন্ড লাইফস্টাইল, এরা তাদের নাম্বার পেশ করতে চলেছে, এবং এদের মধ্যে কিছু কিছু কোম্পানি ইতিমধ্যেই নাম্বার পেশও করে দিয়েছে। একটি কোম্পানির যদি কথা বলি এলএনটি, এটা শুরুটা দেখতে পাচ্ছেন অনেকটা গ্যাপ ডাউন হয়ে ওপেন হয়েছিল। কোম্পানির নাম্বার গতকালই এসে গিয়েছিল, কোম্পানির নাম্বার খুব একটা ভালো ছিল না। এখানে সেলস এটা 11% বাড়লেও যদি নেট প্রফিটের দিকে দেখেন এটা কিছুটা ডাউন হয়ে গেছে। 6,156 কোটি নেট প্রফিট করে হয়ে গেছে 6,133 কোটি, এবং পরবর্তী কোয়ার্টার গুলোতে কোম্পানির যে নাম্বার সেটা খারাপ আসতে পারে। কি কারণে? কারণ এই কোম্পানির যে ব্যবসা তার 50% এই মিডিল ইস্ট থেকেই আসে, এবং বর্তমানে দেখতে পাচ্ছেন এই মিডিল ইস্ট টেনশনের কারণে এই কোম্পানিগুলোর যে অর্ডার পাওয়ার পরিমাণ সেটা অনেকটা কমে গেছে, এবং এবারেও নাম্বার খুব একটা ভালো নয়। তো এইসব কিছুর কারণে এই স্টকটা অনেকটা নিচে পড়ে গেছে, তবে খুবই স্ট্রং একটি কোম্পানি। তারপরে বড় বাইং এসে গেছে, এবং তারপরে দেখতে পাচ্ছেন মোটামুটি বটম থেকে প্রায় 2.5%-এর উপরে রিকভারিও দেখিয়েছে। তারপরে একটি কোম্পানি হিরো মোটোকর্প, এই কোম্পানির নাম্বার গতকাল এসে গিয়েছিল হিরো মোটোকর্প। তারপরে দেখতে পাচ্ছেন ওপেনিংটা পজিটিভ হয়েছিল, কিন্তু তারপরে একটা সময় গিয়ে হঠাৎ করে প্রায় 5%-এর উপরে পড়ে গিয়েছিল। তো কি কারণে এরকম ভালো ওপেন হয়েছিল এবং তারপরে পড়ে গেল? কোম্পানি গতকাল নাম্বার পেশ করেছিল, যদি নাম্বার ফ্রন্টে দেখেন সবই ভালো দেখতে পাচ্ছেন। এই ইয়ার অন ইয়ার এই সেলস বাড়া, এবিটা বাড়া, নেট প্রফিটও বাড়া, এবং যদি কোয়ার্টারলি দেখেন কোয়ার্টারলিও নাম্বার গুলো ভালো। তাহলে এই স্টকটা পড়ে গেল কেন? দেখতে পাচ্ছেন এই ম্যানেজমেন্টের কিছু বক্তব্যের পরে এই স্টকটা পড়ে গেছে। ম্যানেজমেন্ট কি বলছে দেখতে পাচ্ছেন, হিরো মোটোকর্প শেয়ার ইরেজ পোস্ট রেজাল্ট গেন স্লিপ 4% ফ্রম ডেজ হাই আফটার ম্যানেজমেন্ট ফ্ল্যাগস মার্জিন প্রেসার। মানে কোম্পানির ম্যানেজমেন্ট বলছে যে পরবর্তীকালে তাদের যে প্রফিট মার্জিন সেখানে বড় একটা প্রেসার আসতে পারে, তো এই কারণের জন্য স্টকটা
পড়ে গেছে। এছাড়াও দেখতে পাচ্ছেন এই যে গোল্ডম্যান স্যাচ, এরা আবার এই যে টার্গেট প্রাইস সেটা কাট করে দিয়েছে। ফোরকাস্ট 16% ডাউন সাইড, অর্থাৎ এই স্টকটা 16% নিচে যেতে পারে, এরকম প্রেডিকশন এই গোল্ডম্যান স্যাচ এরা করেছে। আর এরপরে কিছু স্টক আবার কিন্তু নাম্বারের পরে ভালো পারফর্ম করেছে, যেমন রেমন্ড রিয়েলটি 20% আপার সার্কিল লাগিয়েছে। এইখানে নাম্বার দেখতে পাচ্ছেন খুবই স্ট্রং। সেলস 888% বাড়া এবং এই নেট প্রফিট এটা 6613% বাড়া। 2.40 কোটি নেট প্রফিট বের হয়েছে 161 কোটি, এবং কোয়ার্টারলি এই যে নাম্বার সেটা যথেষ্ট পজিটিভ। তারপরে রেমন্ড লিমিটেড, এই কোম্পানিও ভালো পারফর্ম করেছে, 16.94% বেড়েছে। এখানেও নাম্বার ভালো। কোম্পানির সেলস 557 কোটি থেকে বেড়ে 603 কোটি। অপারেটিং প্রফিট এটা 44 কোটি থেকে বেড়ে 74 কোটি হয়েছে। কিন্তু এই নেট প্রফিট এটা দেখতে পাচ্ছেন আবার পড়ে গেছে, এই 137 কোটি নেট প্রফিট পড়ে হয়ে গেছে 12 কোটি। তো এই সেলস যে এতটা বেড়েছে এটাই মার্কেট পজিটিভ ভাবে নিয়েছে। কোম্পানি এখানে এই যে নেট প্রফিট এটা পড়ে যাওয়ার কারণ রয়েছে। কোম্পানির আগের কোয়ার্টারে যে প্রফিট পোস্ট করেছিল 137 কোটি, সেটা কি কারণে পোস্ট করতে পেরেছিল? কারণ এখানে দেখতে পাচ্ছেন একটা বড় আদার ইনকাম ছিল 156 কোটি, এটা কোম্পানির খাতায় যোগ হয়েছিল। কিন্তু এবারে 10 কোটি কোম্পানির খাতা থেকে বেরিয়ে গেছে এই আদার ইনকামের জায়গায়, মানে আদার খরচা হয়ে গেছে। তো সেই সব কিছুর কারণেই কোম্পানির যে প্রফিট সেটা এতটা পড়েছে। কিন্তু অ্যাকচুয়ালি যদি এই আদার ইনকাম এটাকে বাদ দিয়ে দেখেন তাহলে কোম্পানির নাম্বার সব দিক থেকে স্ট্রং। এছাড়াও কোম্পানি যে অর্ডার বুকের আপডেট সামনে রেখেছে, মানে কত কি অর্ডার তাদের কাছে রয়েছে, সেটাও অনেকটা বেশি। এছাড়াও কোম্পানির সিও বলছেন তারা এমন কিছু সেক্টরে পদক্ষেপ করছে যেখানে তারা অন্যান্য কোম্পানিগুলোর থেকে আগে ঢুকে গেছে, এবং তার কারণে এই আর্লি মুভার অ্যাডভান্টেজও তারা পাবে। কোম্পানি দেখতে পাচ্ছেন এই 2350 কোটির এই যে অর্ডার বুক সেটা সামনে তুলে ধরেছে। এই এয়ারক্রাফট কম্পোনেন্ট সেক্টরে কোম্পানি হেভিলি কাজ করছে, এবং যার ফলে কি হবে, এই লং টার্ম রেভিনিউ এটা বাড়বে। তারই সঙ্গে সঙ্গে এই সেক্টরে এই যে ডিমান্ড সেটাও দেখতে পাচ্ছেন স্টেবল রয়েছে। একে তো নাম্বার ভালো, তারই সঙ্গে সঙ্গে এই যে অর্ডার বুক এটাও স্ট্রং, কোম্পানির মন্তব্যও ভালো। এইসব কিছুর কারণে স্টকে প্রায় 16-17% তেজি দেখা গেছে। তারপরে আদিত্য বিড়লা রিয়েল এস্টেট নাম্বারে পরে 4.63% আপ, ফার্স্ট সোর্স সলিউশন লিমিটেড 12% আপ, তারপরে গারোয়ারের হাইটেক ফিল্ডস এটা 13.89% বেড়েছে। তারপরে কেপিআইটি টেক এটা নাম্বারের পরই একটা শার্প ডাউনফল দেখিয়েছিল, তারপরে আবার সেখান থেকে রিকভার করেছে, এবং তারপরে যদিও আবার সেখান থেকে নিচে পড়ে গেছে, এবং দিনের শেষে টোটাল 3% কাছাকাছি পড়ে বন্ধ হয়েছে। এছাড়া ক্যাপিলারি টেক এটা প্রায় 5% বাড়া। এগুলো সব নাম্বার এসেছে। তারপরে অরবিন ফ্যাশন 9% উপরে বাড়া, কেপিআই গ্রিন 6.94% আপ, তারপরে এরোফ্লেক্স ইন্ডাস্ট্রি এটাই 10% আপ। তো এই ছিল কিছু কোম্পানি যেগুলো কোয়ার্টার পর নাম্বারের কারণে ফোকাসে ছিল। আর এরপরে যদি নিফটি ফিফটির কথা বলি, আজকে নিফটিতে 35টা কোম্পানি সবুজে বন্ধ হয়েছে এবং 15টা কোম্পানি লাল নিশানে বন্ধ হয়েছে। কোনগুলো ভালো এবং কোনগুলো খারাপ পারফর্ম করলো? ভালো পারফর্ম করার মধ্যে দেখতে পাচ্ছেন এই ইন্ডিগো এটা 6.74% আপ। এই ক্রুড অয়েল পড়ে যাওয়ার কারণে এই যে ইন্ডিগো এখানে তেজি এসেছে। তারপরে টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকেলস এটা 5.32% বেড়েছে, এই অটো সেক্টরে তেজির কারণে বেড়েছে। তারপরে শ্রীরাম ফাইন্যান্স এটা বেড়েছে 4.42%। আজকে শ্রীরাম ফাইন্যান্স এর বাড়ার কারণ কি? কারণ দেখতে পাচ্ছেন তেলের দাম কমে গেছে, এবং তেলের দাম কমলে কি হয়, গাড়ির যে চাহিদা সেটা বাড়ে। আর এই শ্রীরাম ফাইন্যান্স এরা তো ফাইন্যান্সিং করে থাকে, কিন্তু কোন সেক্টরে বেশি ফাইন্যান্সিং করে থাকেন? এই অটো সেক্টর এখানে ফাইন্যান্সিং করে থাকে। মানে আপনি যদি গাড়ি কিনতে যান, বিভিন্ন যে বড় বড় কমার্শিয়াল ভেহিকেল হয়, তো সেই সমস্ত জায়গাতেই শ্রীরাম ফাইন্যান্স এটা কিন্তু লোন প্রোভাইড করে থাকে। তারপরে ট্রেন্ড এটা 3.9% আপ, এবং এই এশিয়ান পেন্টস এটা ওই তেলের দাম কমার কারণে 3.9% বেড়েছে। আর পড়া শেয়ার কোনগুলো? ওএনজিসি তেল সংক্রান্ত কোম্পানি 3.12% পড়েছে, এরা তেলের প্রোডাকশন করে থাকে। তারপরে রিলায়েন্স 1.70% ডাউন, পাওয়ার গ্রিড পড়ে গেছে 1.46%, এনটিপিসি 1.14% ডাউন, এবং এই এলএনটি এটাই 1% পড়ে বন্ধ হয়েছে। এই ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আরো কিছু নিউজ কভার করা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।